আলোচনা করছি সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় ১ এর পার্ট ৩ ৬ দফা আন্দোলন। ১৯৬৬ সালের ৫ই ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলের এক সম্মেলন অনুষ্ঠিত হয়। এখানে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানে বাঙালিদের সব ধরনের অধিকার ফিরে পাওয়ার জন্য ৬ দফা কর্মসূচি ঘোষণা করেন। এই ৬ দফা ছিল মূলত স্বায়ত্তশাসনের দাবি, অর্থাৎ পাকিস্তানের সাথে যুক্ত থেকেই পূর্ব পাকিস্তানের শাসনের দায়িত্ব ও ক্ষমতা থাকবে পূর্ব পাকিস্তানের মানুষের হাতে। ৬ দফা কর্মসূচি। ১. ১৯৪০ সালে ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে শাসনতন্ত্র রচনা করে পাকিস্তানকে একটি সত্যিকার যুক্তরাষ্ট্র রূপে গড়তে হবে। তাতে সংসদীয় পদ্ধতিতে সরকার থাকবে। সকল নির্বাচন হবে সর্বজনীন প্রাপ্তবয়স্কর ভোটে অনুষ্ঠিত হবে। মানে যারা ১৮ বছরের ঊর্ধ্বে তারা ভোট দিতে পারবে, এর নিচে কেউ ভোট দিতে পারবে না। এটাকে প্রাপ্তবয়স্কর ভোটে অনুষ্ঠিত হবে বলছে। আইন সভাসমূহের সার্বভৌমত্ব থাকবে। ২. ফেডারেলের কেন্দ্রীয় সরকারের এখতিয়ার কেবলমাত্র দেশ রক্ষা ও পররাষ্ট্রীয় বিষয় দুটি থাকবে। অবশিষ্ট সমস্ত বিষয় প্রদেশের হাতে থাকবে। ৩. পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য দুটি সম্পূর্ণ পৃথক অথচ সহজ বিনিময়যোগ্য মুদ্রা প্রচলন করতে হবে। এই ব্যবস্থা অনুসারে মুদ্রা কেন্দ্রীয় প্রাদেশিক সরকারের হাতে থাকবে। দুই অঞ্চলের জন্য দুটি স্বতন্ত্র কেন্দ্রীয় ব্যাংক থাকবে, অথবা দুই অঞ্চলের জন্য একই মুদ্রা থাকবে, কিন্তু পূর্ব পাকিস্তানের মুদ্রা পশ্চিম পাকিস্তানে পাচার হতে পারবে না। মানে পূর্ব পাকিস্তান যে বৈদেশিক মুদ্রা অর্জন করে তা পূর্ব পাকিস্তানেই থাকবে, এবং পশ্চিম পাকিস্তান যা বৈদেশিক মুদ্রা অর্জন করে তা পশ্চিম পাকিস্তানেই থাকবে। পশ্চিম পাকিস্তান চাইলেও পূর্ব পাকিস্তানের বৈদেশিক মুদ্রা নিতে পারবে না। এটাই ছিল আসলে তার প্রতিপাদ্য বিষয়। ৪. সকল প্রকার কর ও খাজনা ধার্য এবং আদায়ের ক্ষমতা আঞ্চলিক সরকারের হাতে থাকবে। আঞ্চলিক সরকারের আদায়কৃত খাজনার নির্ধারিত অংশ আদায়ের সঙ্গে সঙ্গে ফেডারেলের তহবিলে জমা দেওয়া যাবে। মানে কর এবং খাজনা অঞ্চলভিত্তিক, মানে পূর্ব পাকিস্তানের যে কর এবং খাজনা পাবে তা পূর্ব পাকিস্তানে থাকবে, এবং তার নির্দিষ্ট কিছু অংশ কী করা হবে, ফেডারেলের তহবিলে জমা দেওয়া হবে। সেম একইভাবে পশ্চিম পাকিস্তানের যে কর বা খাজনা আদায় করা হবে তারও নির্দিষ্ট কিছু মানে ফেডারেল মানে কেন্দ্রীয় সরকারের হাতে জমা দেওয়া হবে। ৫. দুই অঞ্চলের বৈদেশিক মুদ্রা আয়ের পৃথক পৃথক হিসাব রাখতে হবে, এবং দুই অঞ্চলের অর্জিত বৈদেশিক মুদ্রা যার যার এখতিয়ারে থাকবে, এবং কেন্দ্রীয় সরকারের জন্য উভয় অংশ সমান অথবা নির্ধারিত আনুপাতিক হারে বৈদেশিক মুদ্রা প্রদান করবে। অর্থাৎ এই যে বৈদেশিক মুদ্রা যে পৃথক পৃথকভাবে কী করা হচ্ছে, আয় করা হচ্ছে, এর হিসাবটাও পৃথক পৃথকভাবেই থাকবে। পূর্ব পাকিস্তান কী পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে এবং পশ্চিম পাকিস্তান কী পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে তার হিসাব ভিন্ন করে থাকবে, এবং দুই অঞ্চলের অর্জিত যে মুদ্রাটা থাকবে, অর্জিত যে টাকা থাকবে তা কেন্দ্রীয় সরকারের উভয় অংশ সমান করে বা নির্ধারণ হারে অনুপাতিক হারে বৈদেশিক মুদ্রা প্রদান করতে হবে। মানে সরকার যে হারটা দিবে যে এত টাকার 10% বা এত টাকা দিতে হবে, তো এই অংশটা পূর্ব পাকিস্তানকেও দিতে হবে এবং পশ্চিম পাকিস্তানকেও দিতে হবে। কেন্দ্রীয় একটা সরকার যা দুইটা অঞ্চলকেই দুইটা অঞ্চলের মূল থাকবে, আসলে সেখানে দিতে হবে। এটা ছিল ৫ নম্বরের আইন। আঞ্চলিক সরকারই বিদেশের জন্য বাণিজ্যিক চুক্তি ও আমদানি রপ্তানি করার অধিকার রাখবে। মানে পূর্ব পাকিস্তান সরাসরি বিদেশের সাথে কি করতে পারবে, চুক্তি করতে পারবে, বাণিজ্য চুক্তি করতে পারবে, এবং পশ্চিম পাকিস্তানও চাইলে সরাসরি তারা বাণিজ্যের সাথে চুক্তি করতে পারবে। এটা ছিল ৫ নাম্বারের লাস্ট বিষয়। তো ৬ নাম্বার দফাটা কি ছিল, যেহেতু এটা ৬টা ধাপ ছিল তাই একে ৬ দফা আন্দোলন বলা হয়। এটা ১৯৬৬ সালে ৫ই ফেব্রুয়ারি লাহোরে উপস্থাপন করা হয়েছিল। হ্যাঁ, তো পুরো ৬ নাম্বারটা ছিল পূর্ব পাকিস্তানের জন্য আলাদা একটি আধা সামরিক বাহিনী গঠন করতে হবে। মানে তখন পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান মিলে একটাই সামরিক বাহিনী, মানে সেনাবাহিনী বা পুলিশ বাহিনী একটাই ছিল, কিন্তু এটা পূর্ব পাকিস্তানের জন্য আলাদা করে মানে ভিন্ন করে আরেকটা সামরিক বাহিনী গঠন করতে হবে। এটা ছিল এই দফার শেষ কথা, ৬ নম্বর দফা। তো চলো তারপরে দেখা যাক ৬ দফা দাবির প্রতিক্রিয়া। যখন এই ৬ দফা দাবিটাতে কি উপস্থাপন করা হইলো, তো এখানে প্রতিক্রিয়াটা কি, বিপরীত ক্রিয়াটা কি আসলো, এটা আমরা এখন দেখে আসি চলো।
ছয় দফা দাবি দেখে শঙ্কিত হয়ে যায় সামরিক শাসন জেনারেল আইয়ুব খান। মানে পাকিস্তানের জেনারেল কে ছিল আইয়ুব খান, তিনি কি হয়ে যায় একটু ভীত হন। কারণ স্বায়ত্ত শাসন পেয়ে গেলে পূর্ব পাকিস্তান তাদের শোষণ বন্ধ হয়ে যাবে। যেহেতু পূর্ব পাকিস্তানে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন হইতো, তারা কি করতো পশ্চিম পাকিস্তানে এই মুদ্রাগুলো তাদের আন্ডারে নিয়ে তারা তাদের এই অঞ্চলগুলো উন্নত করত, কিন্তু পূর্ব পাকিস্তান অঞ্চল উন্নত করতো না। তো এই বিষয়টা আসলে এটাই বলা হয়েছে এখানে। তাছাড়া একসময় অঞ্চলটি স্বাধীন হয়ে যাওয়ার আশঙ্কাও তারা করতো। মানে পূর্ব পাকিস্তান তখন আর কি পশ্চিম পাকিস্তান আন্ডারে থাকতো না। পশ্চিম পাকিস্তান যেটা বলবে সেটা শুনবে না। এটাও তারা একটা ভয় পাইতো আরকি। এর ফলে কমে যাবে তাদের বৈদেশিক মুদ্রার ভাগ। পূর্ব পাকিস্তানের উৎপাদিত পাট বিক্রির টাকাই ছিল পাকিস্তানের বৈদেশিক মুদ্রা আয়ের সবচেয়ে বড় উৎস। মানে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলে সবথেকে বেশি বৈদেশিক মুদ্রা উৎপাদন হইতো পাট বিক্রি করে, যা পাট উৎপাদন হইতো পূর্ব পাকিস্তানে। তো পূর্ব পাকিস্তানের সাথে যদি পশ্চিম পাকিস্তানের অঞ্চল আলাদা করা হয়, তাহলে তো পশ্চিম পাকিস্তান এই বৈদেশিক মুদ্রার সুবিধাগুলো গ্রহণ করতে পারবে না। এই কথাটাই এখানে আসলে বলা হয়েছে। কিন্তু এই টাকা পূর্ব পাকিস্তান উন্নতিতে ব্যয় না করে, তো বড় উৎস পূর্ব পাকিস্তানে ছিল, তারপরেও পূর্ব পাকিস্তানে কোনো অর্থই তারা কি করতো না, ব্যয় করতো না। তারা কি করতো, পুরো টাকাটা ব্যয় না করে ব্যয় করা হতো পশ্চিম পাকিস্তানের সামরিক এবং বেসামরিক ক্ষেত্রে। মানে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে, যা সরকারি ক্ষেত্রে আসলে বড় বড় চাকরিতেও বাঙালিকে খুবই কম সুযোগ দেওয়া হতো। বড় বড় পেশা যে চাকরিগুলো ছিল, এখানে পূর্ব পাকিস্তানের মানুষদের খুবই কম প্রাধান্য দেওয়া হতো। পশ্চিম পাকিস্তানের মানুষদেরকে এখানে সবসময় বেশি প্রাধান্য দেওয়া হতো। এই কথাটাই এখানে আসলে বলা হয়েছে। কিন্তু স্বায়ত্ত শাসন পেয়ে গেলে মানে যে একটা রাষ্ট্র, একটা অঞ্চলে যদি নিজেরা স্বাধীন হয়, তারা যদি তাদের মধ্যে এই জিনিসগুলো আবার ভিন্ন করে তৈরি করতে পারে, তাহলে তো আর পশ্চিম পাকিস্তান আন্ডারে পূর্ব পাকিস্তান থাকবে না। এই কথাটা এখানে বলেছে। কিন্তু স্বায়ত্ত শাসন পেয়ে গেলে পশ্চিম পাকিস্তানের একচেটিয়া সুবিধা পাওয়া কি হয়ে যাবে? সম্ভব না। তাই আবার শুরু হয় ষড়যন্ত্র। তারপরে কি করে ষড়যন্ত্র করে যেন কোনোভাবে এই দফাটা কি করা হয়, আ মানে সম্পূর্ণ না করা হয় আরকি। এই সময় সরকার প্রদেশের নানা জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা দিতে শুরু করলো। গ্রেফতারের হয়রানির হন নেতারা। তো এখান থেকে আমরা কি জানতে পারলাম, ৬ দফা আন্দোলনটি কেন হয়েছিল, বা ৬ দফা আন্দোলনটি করার কারণটা কি ছিল? তো পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যে বৈষম্যের শিকার ছিল, তো সেই বৈষম্যটাকে কেটে ওঠার জন্যই আসলে ১৯৬৬ সালে এই ৬ দফা আন্দোলনটি করা হয়েছিল এবং ৬ দফা প্রস্তাব করা হয়েছিল। তো এখানে ২ টি কাজ আছে দেখো। ১ নাম্বার কাজ, সামরিক শাসন বিরোধী আন্দোলন সূচনা ব্যাখ্যা করো, এবং কাজ নাম্বার ২, ১৯৬২ সালের ছাত্র আন্দোলনের কয়েকটি কারণ উল্লেখ করো। এটা বইয়ের সাথে রিড করে এটা আবার কি করে ফেলবে, কাজটা করে ফেলার চেষ্টা করবে। যদি পড়া বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি এর পরের পার্টটা দেওয়ার চেষ্টা করছি। বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ।